অনেকক্ষণ থেকেই রমেনের মনে হচ্ছিল আধো অন্ধকারে তার পিছু পিছু যেন কি একটা আসছে, কিন্তু বারবার পিছনের দিকে ঘুরে তাকিয়েও কিছু দেখতে না পেয়ে কেমন যেন অবাক হয়ে যাচ্ছিল সে। যদি কিছু নাই আসে তাহলে তার এমনটা মনে হচ্ছে কেন? আর এত রাতে অন্ধকারে তার পিছনে কে? কথাটা মনে মনে যতবার ভাবছিল সে ততবারই কেমন একটা ভয় যেন চারপাশ থেকে তাকে সে জড়িয়ে ধরতে শুরু করছিল। আকাশের দিকে তাকিয়ে দুবার বোঝার চেষ্টা করল সে, যে পিছু নিয়েছে সে কোথা থেকে আসে, মাটিতে ভর করে নাকি ওই খোলা আকাশ বেড়ে। কিন্তু কোথাও কিছু দেখা গেল না। থমকে দাঁড়িয়ে পেছনের দিকে ঘুরে প্রথমে আকাশের দিকে তাকালো। আকাশের এক কোণে অর্ধেক চাঁদটা উজ্জ্বল হয়ে আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশে। সেই আলোতে গ্রামের পথ ভালোভাবে দেখা না গেলেও অন্তত বোঝা যায় সেখানে কোথাও কিছু রয়েছে। পেছনের দিকে এখন একটু এগিয়ে গেলে একটা ডোবা রয়েছে। সে ডোবার কাছ থেকে রাত জাগা কোনো একটা পাখি ডেকে উঠল নিজের মতোই। রমেন বুঝতে পারল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন। আসলে কোনো কারণে তার ভুল মনে হচ্ছে, কিন্তু ভুল যখন মনে হয়েছে তখন শুধু শুধু এখানে অপেক্ষা করার তো কোনো মানে হয় না। তাড়াতাড়ি এখন ফিরে গেলেই হয়। মনে মনে এইসব কথা ভেবে নিয়ে তাড়াতাড়ি পা চালালো রমেন। কিন্তু বেশি দূর যেতে পারল না। ঠিক আবার পিছনে একটা ডানা ঝাপটানোর শব্দ শুনতে পেল সে। তার মাথার উপরেই যেন পিছনের দিকে একটা কোনো পাখির ডানা ঝাপটা দিয়েছে। চকিতে রমেন পেছনের দিকে তাকালো, আর ঠিক তখনই মনে হলো তার পিছনে মাঠ থেকে বেশ খানিকটা উপরে হাওয়ায় কি যেন একটা মিলিয়ে গেল। মুহূর্তের মধ্যে যেন মনে হলো একদলা কালো অন্ধকার রমেনকে পিছন ফিরতে দেখে আলোর মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে। এবার কিন্তু রমেন আর এত সহজে ব্যাপারটা উড়িয়ে দিতে পারল না। নিজের চোখে এসে দেখেছে একটা অন্ধকারের দলাকে হঠাৎ করেই একপাশে হারিয়ে যেতে। কিন্তু সেটাই বা কি করে হয়? যদি তার পেছনে কেউ থেকে থাকে তাহলে এভাবে সে কোথায় গেল? রমেন ভয় পাওয়া গলায় চিৎকার করে বলে উঠল, কে ওখানে? দেখো, তোমরা তোমরা যেই হও না কেন, শুধু শুধু এত রাত্রিবেলা আমাকে ভয় দেখিয়ে কিন্তু কোনো লাভ হবে না। রমেনের মুখের কথাটা শেষ হওয়ার আগেই এবার যেন রমেন তার ঠিক পিছনের দিকে আবার শুনতে পেল সেই ডানা ঝাপটানোর শব্দটা। ঠিক যেভাবে বড় কোনো পাখি মাটির কাছাকাছি এসে ডানা ঝাঁপ দিয়ে নিজের শরীরটাকে বাতাসে ভাসিয়ে রাখে, ঠিক তেমনি কেন মনে হলো ওই ডানা ঝাপটা শব্দের সাথে সাথে রমেনের মনে কিছু একটা বারবার জেগে উঠছে। তাহলে গ্রামে যে কথাটা সে শুনেছিল সেটা নেহাত মিথ্যে নয়। নিশ্চয়ই আঁধার রাতে গ্রামের পথে কিছু একটা বেরিয়ে আসে। রমেন সাহসী ছেলে, এই সমস্ত কিছুতে তার ভয় নেই। এইসব কথা সে বিশ্বাস করেনি, কিন্তু নিজের চোখ আর নিজের কানকে সে অবিশ্বাস করে কি করে? চারপাশে চাঁদের আলো ধপধপ করছে, কিন্তু তার মধ্যেও কোনো কিছুই দেখা যায় না। পিছনের দিকে ঘাড় ঘুরিয়ে দেখার মতো সাহস যেন রমেনের আর নেই। অজানা ভয় তার পা থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতে শুরু করলো। তবুও রমেন নিজের শরীরের সর্বশক্তিটুকু একত্র করে পিছনের দিকে ঘুরে তাকালো। ঠিক তখনই দেখতে পেল গ্রামের পথটা যেখানে গিয়ে সামান্য বাঁক নিয়ে তাদের গ্রামের দিকে ঢুকেছে, তার পাশে ছোট্ট মাঠটার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। কিন্তু তার মাথার উপর ওটা কি? অবাক বিস্ময়ে আকাশের দিকে তাকিয়ে রমেন দেখল তার মাথার উপর যেন একটা পাখি তার লম্বা ডানা মেলে হাওয়ায় ভেসে রয়েছে। আর সেই ডানার শব্দটা এত দূর থেকেও যেন রমেন তার মাথার মধ্যে শুনতে পাচ্ছে। এবার রমেন চিৎকার করে উঠল, কে তুই? কে তুই? এত রাত্রিবেলা শুধু শুধু আমার পিছু নিয়েছিস কেন? তুই জানিস আমি রমেন বাড়ুজ্জে? এতক্ষণ ধরে মাথার উপর ভাসতে থাকা পাখিটাকে চিনতে পারিনি রমেন, কিন্তু এবার যেন চিনতে পারল মুহূর্তের মধ্যে।
তার গোটা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ডানার ঝাপটা পেরিয়ে এবার সেই পাখিটার ডাক শোনা গেছে। একটা অদ্ভুত কর্কশ গলায় পাখিটা ডেকে উঠেছে। না, কোনো রাত চড়া পাখি নয়, কোনো আর পাঁচটা সাধারণ পাখি নয়, ওটা একটা কাক। কাক যে এত বড় হতে পারে সে সম্পর্কে রমেনের কোনো ধারণাই ছিল না। আর তার ডাকটাও কেমন যেন বড় অদ্ভুত আর কর্কশ শোনাচ্ছিল বড়। রমেনের হঠাৎ করে মনে পড়ে গেল হরিনারায়ণের মৃতদেহটার কথা। তার মৃতদেহ থেকে দুটো চোখ যেন বাইরে বার করে নিয়েছিল কেউ। গ্রামের লোকেরা দেখে বলেছিল, আরে মানুষের কাজ হতে পারে না, দেখে বুঝতে পারছো না? গালে ওই গলার কাজে যেন কেউ ধারালো ঠোঁট দিয়ে ঠুকরে নিয়েছে। মনে হচ্ছে কেউ ধারালো ঠোঁট দিয়ে চোখ দুটো বাইরে বার করে এনেছে। রমেন প্রমাদ গুণ্ড। এই আঁধার রাতে সে কার পাল্লায় পড়েছে মুহূর্তের মধ্যে যেন বুঝতে পারে সে। কিন্তু ওই ছায়া মূর্তিটা আর এই গ্রামের পথে রাতের বেলা উড়ে চলা একটা বিভৎস কাকের কথা সে আগেও শুনেছে। তার কর্কশ ডাকে গ্রামের মানুষেরা ঘরের ভেতরে বিছানার উপর শুয়ে যেন থরথর করে কেঁপে উঠত। কি কুক্ষণে তাকে আজ পাশের গ্রামে যেতে হয়েছিল। আর শুধু তাই নয়, সেই গ্রামের গৃহস্থের বারবার বারণ সত্ত্বেও সেই রাতের বেলায় বাড়ি ফেরার পথ ধরেছিল। ভেবেছিল আকাশে চাঁদের আলো রয়েছে, আর গ্রামের লোক যেসব কথা বলে সেসব কথা বিশ্বাস করার মতো ছেলে রমেন নয়। কিন্তু এখন তো বোঝা যাচ্ছে সব কিছুই সত্যি। রমেন মুহূর্তের মধ্যে এই সিদ্ধান্তটা নিয়ে নিল। পিছন দিকে ঘুরে দৌড়াতে শুরু করলো। কিন্তু তারপরেই বুঝতে পারলো এতে কোনো লাভ হবে না। কারণ তার পিছনে তখন উড়ে আসতে শুরু করেছে সেই স্বাভাবিকের চেয়েও সামান্য বড় কাকটা, আর মাঝে মাঝে কর্কট স্বরে ডেকে উঠছে। কিন্তু ছায়া মূর্তিটা গেল কোথায়? রমেন পিছনের দিকে তাকিয়ে ছুটছিল বলে সামনের দিকে এসে আর দেখতে পায়নি। বেশ খানিকটা এগিয়ে হঠাৎ করে ঠান্ডা একটা কিছুতে ধাক্কা খেয়ে মাটির উপর ছিটকে পড়ে যায় রমেন। রমেনের মনে হয়েছিল মাটির গ্রামের পথের মাঝখানে এমন ঠান্ডা শক্ত গাছ এলো কোথা থেকে। কিন্তু যখন সে মাটির উপর থেকে উঠে কোনো রকমে দাঁড়াবার চেষ্টা করল, তখন বুঝতে পারলে ওটা কোনো গাছ নয়, গ্রামের পথের মাঝে এসে দাঁড়িয়েছে সেই ছায়া মূর্তিটা। আর কাকটা এখনো ঠিক তার মাথার উপরে চক্কর খাচ্ছে। তুই পিছু নিয়েছিস কেন আবার? চলে যা এখান থেকে, চলে যা বলছি। তোর যা চাই আমি তোকে দেবো, কিন্তু আমাকে ছেড়ে দে। ছায়া মূর্তি এক পা করে এগিয়ে আসতে লাগলো সামনের দিকে। আর তার মাথার উপর সেই কাক ততক্ষণে তারস্বরে চিৎকার করতে করতে ঘুরে চলেছে। রমেনের মনে হলো আক্রমণ করার আগের মুহূর্তে কাকটা বোধহয় এইভাবেই ঘুরতে ঘুরতে প্রতিপক্ষের শত্রুকে অসহায় করে দেওয়ার চেষ্টা করছে। রমেন আবার বলল, তুই কে আমি জানি না, কিন্তু মারিস না, আমায় মারিস না। মাটির উপর ছিটকে পড়ে রমেনের হাতে আঘাত লেগেছিল। সেই দুটো হাতের কনুই থেকে কোনো রকমে ভর করে মাটিতে পিছনের দিকে সরতে লাগলো। চাঁদের আলোটা সামনের ছায়া মূর্তিটার মুখের একপাশে এসে পড়েছে, আর তাতেই একটা বিভৎস ব্যাপার বোঝা যাচ্ছে। তার গোটা মুখে যেন ক্ষত, তার মুখের চারপাশে রক্ত, তখন যেন রক্ত মাংস মুখের চামড়া ঠেলে বেরিয়ে আসতে চাইছে। চাঁদের আলোটা যখন পুরোপুরিভাবে সেই ছায়া মূর্তির মুখে পড়ল, তখন অবাক হয়ে গেল রমেন। তার মুখ থেকে ভয়ে একটা চিৎকার বেরিয়ে গেল। দুটো চোখ যেন বিস্তারিত হয়ে গেল। এই ছায়া মূর্তিকে সে চিনতে পেরেছে। আর ঠিক তখনই একটা প্রবল কর্কশ স্বরে চিৎকার করে কাকটা ঝাঁপিয়ে পড়ল রমেনের ঠিক চোখের উপরে। রমেন অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুই করতে পারল না। শেষে স্পষ্ট বুঝতে পারল ঠান্ডা শীতল দুটো ঠোঁট তার চোখের ভেতরে ঢুকে পড়েছে। এক ঝটকায় তার চোখটা বাইরে বার করে আনল সে। কাঁটা কলা গাছের মতো মাটির উপরে পড়ে ছটফট করতে লাগলো রমেন। কিন্তু ঠিক তখনই দেখতে পেল ছায়া মূর্তিটা একদম তার কাছে এসে পড়েছে।
আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে, বিশ্বাস কর, আমি ওই কাজটা করতে চাইনি, আমি ওই কাজটা করতে চাইনি। আমি জানি না তখন আমার কি হয়েছিল। আর ওই তার কথা শেষ হওয়ার আগেই আরো একটা কে যেন ঝাঁপিয়ে পড়লো তার উপরে। তার গলার কাছটা ঠুকরাতে লাগলো, আর ঠুকরাতে ঠুকরাতেই তার মনে হলো যেন গলা থেকে রক্তের সাথে মাংস খুবলে খুবলে বার করছে সে। আমি ওটা করতে চাইনি, আমি ওটা করতে চাইনি। ছেড়ে দে, আমি ওটা করতে চাইনি, আমায় ছেড়ে দে। রমেন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার দ্বিতীয় চোখটাও যখন একটা কাক বার করে ফেললো, তখন আর সে কিছু বলতে পারল না। মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। সদ্য দুটো চোখ আর রমেনের তার গোটা শরীরে ক্ষতর সৃষ্টি হয়েছে, রক্তে ভেসে যাচ্ছে চারপাশটা। যে ছায়ামূর্তি এসেছিল সেই ছায়ামূর্তি হাঁটতে হাঁটতে গ্রামের দিকে চলে যেতে লাগলো, আর তার পিছু পিছু উড়তে লাগলো অনেকগুলো কাক। কিন্তু তাদের ডাক মোটেই সাধারণ কাকের মতো নয়। গ্রামের নাম কুসুমপুর। গ্রামের নাম যেমন তেমনই গ্রামের অবস্থান। গ্রামের দুদিকে ঘিরে রয়েছে কুসুম নামের একটা নদী। ওই নদীর নামেই বোধহয় গ্রামের নাম হয়েছে, কিংবা গ্রামের নামেও নদীর নাম হতে পারে, সে কথা কেউ ভালোভাবে বলতে পারে না। গ্রামের পূর্ব দিকের একটা লম্বা বড় জঙ্গল। সেই জঙ্গলের কাছে বিস্তীর্ণ ফাঁকা মাঠে গ্রামের লোকেরা গরু চড়াতে যায়। জঙ্গলের ভেতরের ফলের গাছ থেকে গ্রামের ছেলে ছোকরারা আম, পেয়ারা, কাঁঠাল এইসব পেরে আনে। গ্রামের উত্তরের দিকে রয়েছে একটা ফাঁকা বিস্তৃত স্থান। এই স্থান পেরিয়ে গ্রামের রাস্তাটা একেবারে পাশের গ্রামে চলে গিয়েছে, একটা বাঁক নিয়ে। হাতে গুনলে গ্রামের 40 ঘর বসতি রয়েছে, তবে গ্রামের সকলেই বেশ খুশিতেই এখানে বসবাস করে। গ্রামের জমিদারের নাম রায়বল্লভ সিংহ। এই গ্রামটুকু আর আশেপাশের ধানের জমি সমস্তই রায়বল্লভদের নিজেদেরই সম্পত্তি। এখানে তারা নিজেরাই গ্রামের সেই ঘরের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 40। বসবাসের জন্য কাউকে খাজনা দিতে হয় না, তবে গ্রামের লোকেরা এই নিয়ম করে ফসল যখন ঘরে ওঠে তখন তার একটা অংশ জমিদারকে দেয়। আশেপাশের গ্রামের জমির জন্য যে অর্থ জমিদারকে দিতে হয়, তাতেই আজ 50 বছর ধরে জমিদারি চলে আসে। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ হল সদানন্দ ব্রহ্মচারী। সে গ্রামের পুরোহিত বটে। সেদিন জমিদার বাড়িতে সদানন্দ ব্রহ্মচারী আর জমিদার মশাই নিজে বসে কথা বলছিলেন। এ কথা ও কথার পর জমিদার মশাই বললেন, ঠাকুর মশাই, আপনি যা বলবেন, আপনি মন্দিরের পুরোহিত, আপনি যদি বলেন তাহলে আপনার কথাই শিরোধার্য। আমার জন্য নয়, গ্রামের জন্য। গ্রীষ্মকাল, খরার পর খরা চলছে। এভাবে চললে তো মাঠের ফসল মাঠেই শুকিয়ে যাবে। তাই গ্রামের মন্দিরে যদি একটা পুজো করা যায়, আর তাতে যদি ভালো কোনো ফল হয়। আপনি গ্রামের মানুষদের জন্য অনেক ভাবেন পুরোহিত মশাই। আপনি ঠিক করেছেন যখন, তাহলে আসছে অমাবস্যায় পুজোর ব্যবস্থা করুন। খুশি মনে তিনি জমিদার বাড়ি ছাড়লেন। পথে হাঁটতে হাঁটতে তিনি পথের এক পাশে বসে থাকতে দেখলেন একটি বছর 12 ছেলেকে। ছেলেটা এমনভাবে বসে রয়েছে যেন প্রবল কষ্ট পাচ্ছে। তিনি এগিয়ে গেলেন ছেলেটির দিকে, বললেন, এই কি হয়েছে রে তোর? এভাবে এখানে বসে আছিস কেন? ছেলেটা মুখ তুলে তাকালো পুরোহিত মশাইয়ের দিকে। তার মুখে স্পষ্ট যন্ত্রণার ছাপ। এইবার ব্যাপারটা বুঝতে পারলেন পুরোহিত মশাই। ছেলেটার পায়ের তলাটা খানিকটা কেটে গেছে, গল গল করে রক্ত বেরিয়ে আসছে। শিউরে উঠলেন পুরোহিত মশাই। আহারে, একটা বাচ্চা ছেলে এইভাবে পা কাটিয়ে বসে আছে,
মুখে একটু মৃদু তিরস্কারের সঙ্গে বললেন, বাবা, কি সর্বনাশ! এ কি করেছিস রে? কিভাবে চলাফেরা করিস? হ্যাঁ, দেখতে পাস না নাকি? হ্যাঁ। অথচ তাড়াতাড়ি এগিয়ে গেলেন। পুরোহিত মশাইয়ের দয়ার শরীর তার পরনের কাপড়ের একটা খুঁটির অংশ সঙ্গে সঙ্গে ছিঁড়ে নিয়ে বেঁধে দিলেন সেই ছেলেটির পায়ের ক্ষতে। তার আগে অবশ্য আশেপাশের জঙ্গল থেকে সামান্য ঘাস তুলে এনে থেঁতো করে লাগিয়ে দিয়েছিলেন। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই রক্ত বন্ধ হয়ে গেল। ছেলেটার মুখে কিন্তু যন্ত্রণা ফুটে রইল। পুরোহিত মশাই বললেন, আরে বেটা, তোর নাম কি? তোকে তো এদিকে আগে কখনো দেখিনি। থাকিস কোথায়? ছেলেটা মুখে কিছু বলল না, হাত তুলে দূরের দিকে দেখালো। তারপর ইশারায় কিছু একটা বলার চেষ্টা করতে লাগলো। পুরোহিত মশাই অবাক হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ তার কথা বোঝার চেষ্টা করলেন, কিন্তু তারপরে যেন সে কাজে ক্ষান্ত দিয়ে বললেন, আরে মুখে বল না। ও ওভাবে বললে কি আমি বুঝি? তুই কি বোবা নাকি? ছেলেটার মুখটা ম্লান হলো। মাথা নিচু করে সে মাথাটা একবার উপর নিচ করল। পুরোহিত চমকে উঠলেন। সঙ্গে সঙ্গেই তার বুকের ভেতরটা যেন কেমন একটা করে উঠল। আহারে, এইটুকু বাচ্চা ছেলে, তাও আবার বোবা, পথের ধারে বসে পা কেটে চুপ করে বসে রয়েছে, কিছুই বলতে পারছে না তাকে। এরপর তাকে বাড়িতে নিয়ে গেলেন তিনি। পুরোহিত মশাইয়ের তিন কুলে কেউ নেই, ছেলেটা তার কাছেই রইল। তার নাম কি সেটা জানতে পারলেন না, তাই তার একটা নতুন নাম দিলেন, কার্তিক। কার্তিক যখন তার বাড়িতে এসেছিল তখন ধুলো ময়লা ভরা ক্লান্ত মুখ, মাথার লম্বাটে চুল ছড়িয়েছিল। কিন্তু পুরোহিত মশাইয়ের বাড়িতে কয়েকদিন থেকে স্নান সেরে মাথার চুল কেটে যখন কার্তিক নতুন জামা পরল, তখন পুরোহিত মশাই তার সেই সারল্য মাখা মুখ আর চেহারা দেখে অভিভূত হয়ে গেলেন। মনে মনে বললেন, না, তোর কার্তিক নামটা দেওয়াটা বৃথা হয়নি। কার্তিকের মতোই তোকে দেখছে। কিন্তু দিন কয়েকের মধ্যে পুরোহিত মশাই আবিষ্কার করলেন পশু পাখির প্রতি কার্তিকের যেন অসম্ভব মায়া। আর শুধু তাই নয়, গ্রামের পথে পথে ঘুরে বেড়ানো নোংরা জঞ্জাল খাওয়া কালো কুৎসিত কাকেদের প্রতিও তার কেমন যেন একটা মায়া কাজ করে। আর কাকগুলো যেন কোনো একটা আকর্ষণে কার্তিকের কাছে এসে পড়ে। আজ পর্যন্ত পুরোহিত মশাই মানুষের কাঁধে পায়রা, বাজ পাখি, এমনকি ছোটোখাটো শালিক পর্যন্ত দেখেছেন। কিন্তু দিন কয়েকের মধ্যে পুরোহিত মশাই আরও একটা অবাক দৃশ্য দেখলেন। সকালে তিনি তাড়াতাড়ি উঠে পড়েন। তারপর নদীর জলে স্নান সেরে পূজা আর্চায় বসেন। কার্তিকও সকালে উঠে পড়ে, কিন্তু সে নদীর জলে স্নান করে বাড়ি ফিরে এসে বাড়ির উঠোনে দাঁড়িয়ে কাকেদের খাওয়ায়। আর তখন অবাক হয়ে পুরোহিত মশাই দেখেন বাড়ির উঠোনের মধ্যে জমা হয়েছে বেশ কিছু কাক। তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে কার্তিক হাসি মুখে আগের দিন রাতের থাকার ঠান্ডা ভাত ছড়িয়ে দিচ্ছে কাকেদের মধ্যে। একটা কাক কার্তিকের গায়ে মাথায় পর্যন্ত উঠে পড়ে গোটা বাড়িটাকে ডাকে মুখরিত করছে। কেন জানা নেই, বড় আনন্দ হয় পুরোহিত মশাইয়ের। তিনি মাঝে মাঝে কার্তিকের মাথায় হাত বুলিয়ে বলেন, তুই কথা বলতে পারিস না তো কি হয়েছে? তোর মনটা বড় ভালো রে। তোর মনটা সত্যি বড় ভালো। ভালোই চলছিল পুরোহিত মশাই, কার্তিক আর কাকেদের জীবন। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেই হঠাৎ করে এসে পড়ল হরিহর গোসাই। এই ছোট্ট গ্রাম কুসুমপুরের সবচেয়ে রাগী কিংবা চটালো মানুষ যদি কাউকে বলা যায়, সে হলো এই হরিহর গোসাই। লোকটা এককালে কোনো এক যাত্রা দলে কীর্তন করত বলে গ্রামের লোকেরা জানে।
তবে সে কোন যাত্রা দল আর কোন কোন গ্রামে সেই কীর্তন করেছে সে কথা কেউ কখনো জানতে পারেনি। বছর চারেক সে বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেন গিয়েছিল, তার বউও সে কথা জানে না। নেহাত তার বাড়িতে বউ ছাড়া তার দুই ভাই আর তাদের বউ এবং বাবা বেঁচে ছিল, তাই বউটার কপালে খুব একটা দুর্ভোগ জোটেনি। আবার হরিহর গোসাই ফিরে এসেছিল বছর চারেক পর। কিন্তু ওই কার্তিক আসার পর থেকে হরিহর গোসাইয়ের কেমন যেন রাগ হয়েছিল কার্তিকের উপর। তার একটা বিশেষ কারণ ছিল। দিনের বেলা যখন কার্তিক কাকেদের খাওয়াতো তখন পুরোহিতের বাড়ির সামনে কাকা চিৎকারে ভরে যেত। ওই সময় হরিহর গোসাই তার ঘরে হারমোনিয়াম বার করে গলা সাধ্যে বসত। এইভাবে কয়েকদিন করে কাটার পর একদিন দুপুরে হরিহর পুরোহিত মশাইয়ের বাড়ির সামনে আসে। পুরোহিত মশাই, বলি ও পুরোহিত মশাই, বাড়িতে আছেন নাকি? পুরোহিত মশাই নিজের হাতেই রান্না করে। কার্তিক যেন তার ঘরের ছেলের মতোই হয়ে গেছে। গ্রামের দোকান থেকে এটা ওটা নিয়ে আসা, তাছাড়া পুরোহিত মশাইকে হাতে হাতে সাহায্য করা, পুকুর থেকে জল এনে দেওয়া, সমস্ত কাজই সে করে। কার্তিক ঘরে ছিল না, বাসনপত্র নিয়ে পিছনের দিকের পুকুরে গিয়েছিল এসব কাজ করতে। উনি বারণ করেন, কিন্তু সে কথা সে শোনে না। বেশি কিছু বললে ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর এই সমস্ত দেখে পুরোহিত মশাইয়ের বুকের কাছটা কেমন যেন ধরে আসে, তাই সে আর কিছু বারণ করে না। আস্তে আস্তে বলে, যা ইচ্ছে হয় করুক গিয়ে, আমার একার সংসার, দুটো ভাত আর ডাল ফুটিয়ে খায়। ছেলেটাকে দিতেও তো আর কোনো অসুবিধে নেই, যা ভালো লাগে করুক। কিন্তু হরিহর গোসাইয়ের ডাকে পুরোহিত একটু অবাক হলেন। হরিহর গোসাইয়ের বাড়িটা তার বাড়ির ঠিক উল্টো দিকে রাস্তার উপারে। কিন্তু এতদিনের মধ্যে হরিহর গোসাই এভাবে তার সঙ্গে একবারও দেখা করেনি। তাছাড়া পথে ঘাটে দেখা হলে উল্টো দিকের বাড়িতে থাকা হরিহর গোসাই পুরোহিত মশাইকে একটু পাত্তা দেয়নি। লোকটা কেমন যেন হাম বড়ই। পুরোহিত মশাই বাইরে এসে বলল, হ্যাঁ বাবা হরিহর, কি হয়েছে বলো তো? তুমি তো আমার বাড়িতে আসো না। আরে আপনার বাড়িতে কি আছে বলুন তো যে আসবো? থাকেন তো একা একা বাড়িতে, আর বাড়িতে ঠাকুর দেবতা ছাড়া তো কিছুই নেই। যাক গিয়ে ওসব বেকার কথা। এখন শুনুন, যে জন্য এসেছি। পুরোহিত মশাই এমনিতে ভালো মানুষ, কিন্তু ঠাকুর দেবতা নিয়ে কেউ মস্করা করলে তিনি সে কথা সহ্য করতে পারেন না। মুহূর্তের জন্য তিনি একটু মনক্ষুণ্ণ হলেন। রাগ তিনি কখনোই করতে পারেন না, তাই তার গলার স্বর নামিয়ে বললেন, ও কথা বলতে নেই হরিহর, ঠাকুর দেবতা নিয়ে ও সব কথা বলতে নেই। তাদের জন্যই তো আমরা রয়েছি, তাদের জন্যই তো ওই হাড় হাওয়াতে বোবা ছেলেটাকে আপনি ঘরে ঠাঁই দিয়েছেন। প্রতিদিন সকালে ওই কাকাদের জ্বালায় আমার গলা সাদা তো হয়ই না, হারমোনিয়াম বাজানো তো দূরের কথা। বুঝতেই পারি না ভালোভাবে 2 গ্রাম পাশে আমার যাত্রা দল রয়েছে, তা তো আপনি জানেনই। আমাদের তো বায়না টায়না আসে নাকি, মাঝে মধ্যে তো আমাকে সেখানে যেতে হয়। এবার যদি গলাই না সারতে পারি তাহলে আমার যাত্রা দলের কি হবে? এবার বোধ হয় পুরোহিত মশাই ব্যাপারটা আন্দাজ করতে পারলেন। এই কারণে সকালবেলা হরিহর তার বাড়িতে এসেছে। আসলে এই ছেলেটা ওদের খুব ভালোবাসে, এমনটা তো দেখা যায় না। লোকে পায়রা পোষে, টিয়া পাখি পোষে, আরও কত জানি পাখি পোষে, কিন্তু কাক সে যেন ওর একদম পোষা। ওর কাঁধে মাথায় ঘুরে বেড়ায়, ওর হাত থেকে খাবার খেয়ে যায়, বুঝলে? কাক খুব চালাক, কারো কাছে যায় না। কিন্তু কিন্তু কার্তিকের দিকে ওর কাছে যায়। আর কার্তিককে বলিহারি, যেন একটা গাছের মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। পুরোহিত মশাইয়ের মুখটা হাসিতে ভরে উঠেছিল। হরিহর গোসাই যেন খেঁকিয়ে ওঠে। খাবার খায়? ওইসব কাকেদের দল ভাগাড়ের ডোবাতে ঘুরে বেড়ায়, তারপর সে এসে ওর গায়ে ওঠে। যেমন হয়েছে বোবা হাওয়াতে ছেলে, ঠিক তেমনই হয়েছে পিশাচি কাকের দল। আপনাকে কিন্তু আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, হ্যাঁ, এখানে থাকতে হলে ওই কাকের দলকে প্রতিদিন না বাড়িতে ডাকা একদম চলবে না। আর আপনি কিন্তু আপনার ওই হাড় হাওয়াতে ছেলেটাকে সাবধান করে দিন, না হলে। কিছু একটা বলতে গিয়েও যদিও সেই কথা খুঁজে পেল না হরিহর।
পুরোহিত মশাই এবার একটু চমকালে তিনি একটু গলার স্বর গম্ভীর করে বললেন, কেন বলো তো হরিহর, আমার বাড়িতে আমি কাকেদের খাওয়াবো না কুকুরদের খাওয়াবো সে কথা তুমি ভাববে কেন? তোমার যদি সমস্যা হয়ে থাকে তাহলে তুমি অন্য সময় গলা সাধো। সারাটা দিন তো তুমি বাড়িতেই বসে থাকো, কাজের কাজ তো কিছু করো বলে মনে হয় না। হরিহর বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। তার চেহারাটা লম্বা রোগার দিকে, তার মাথার ঝোঁকড়া ছাকড়া চুল কাঁধ পর্যন্ত গিয়ে নেমেছে, নাকের তলায় একটা লম্বা গোঁফ, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আর চোখের দৃষ্টি কেমন যেন খুঁতখুঁতে, ঠিক শেয়ালের মতো। পুরোহিত মশাইয়ের দিকে সে সোজাসুজি তাকালো, তার চোখ দুটো যেন জ্বলে উঠল। বটে, এই কথা। আচ্ছা বেশ, তার মানে আপনি আপনার বাড়িতে ওই সকালবেলা কাকেদের উৎপাত বন্ধ করবেন না, তাই তো? ছেলেটা তো ওদের বড্ড ভালোবাসে, আমি দেখেছি। খাবার না দিলেও ওরা সকালে ঠিক একবার করে আসে। আমি ওকে সে কথা বলতে পারবো না। ছেলেটা সারাদিন তো নিজের মতোই থাকে, সকালে ওই একটা সময়। হরিহর হাত তুলে পুরোহিত মশাইকে থামিয়ে দিল, তারপর বলল, বেশ, আমিও দেখব কেমন করে ওই কাকেদের দল এ বাড়িতে আবার আসে, আর কেমন করে আপনার ওই হাড় হাবাতে বোবা ছেলেটা ওদের খাবার খাওয়ায়। কথাটা বলে হরিহর মশাই আর দাঁড়ালো না, তাড়াতাড়ি মাটির উপর দুমদুম শব্দ করতে করতে নিজের বাড়িতে গিয়ে ঢুকল। একটু পরেই বাসনগুলো হাতে নিয়ে বাড়িতে ফিরল কার্তিক। পুরোহিত মশাইকে ঘরের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারায় নিজের মুখ থেকে যতটা শব্দ বেরিয়ে আসে সেটুকু দিয়ে তাকে প্রশ্ন করতে লাগলো কি হয়েছে। পুরোহিত মশাই কিছুই বললেন না। এগিয়ে এসে কার্তিকের মাথায় একটা হাত বুলিয়ে তাকে নিয়ে ভিতরে চলে গেলেন। দেখতে দেখতে আরও কয়েকটা দিন কেটে গেল। একদিন বিকেলের দিকে কার্তিক নদীর ধারে বসেছিল। তার পিছনে একটা ছোটোখাটো চেহারার কাক বসে অনেকক্ষণ ধরে মাটি থেকে খুঁটে খুঁটে কি যেন খাচ্ছিল। কার্তিক সেদিকে তাকিয়ে দেখছিল, মাঝে মাঝে হাসছিল বটে। এমন সময় তার মনে হলো নদীর জলের কাছে কে যেন একটা ভেসে যাচ্ছে। কার্তিক জলের দিকে ঝুঁকে পড়ল, আর তারপর জলের মধ্যে ভেসে যাওয়া জিনিসটাকে দেখতে পেয়ে তার মুখে একটা অবাক ভাব দেখা গেল। জলের মধ্যে পাশাপাশি ভেসে যাচ্ছে দুটো কাকের মৃতদেহ। কার্তিক অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। অবাক বিস্ময়ে দেখতে দেখতে এসে বাড়ির দিকে দৌড়তে শুরু করলো। বাড়িতে ফিরে দেখলো পুরোহিত মশাই সেখানে নেই। সে বাড়ির উঠোনের কাছে গুম হয়ে বসে রইল। পুরোহিত মশাই যখন ফিরল, প্রথমে তিনি কার্তিকের কথা কিছুই বুঝতে পারলেন না। পরে বুঝতে পারলেন নদীর জলে সে কিছু একটা দেখেছে। এইভাবেই কয়েকটা দিন কেটে যাওয়ার পর একদিন সকালে পুরোহিত মশাই আর কার্তিক দুজনেই অবাক হয়ে গেলেন। বাড়িতে যে কাকগুলো এসেছে তার সংখ্যা অনেক কম। প্রতিদিন যে পরিমাণ কাক আসে তার তুলনায় আজ অনেক কম, কিন্তু এমনটা কি করে হলো? কার্তিকের অবাক মুখের দিকে তাকিয়ে পুরোহিত মশাই নিজেও চিন্তিত হয়ে পড়লেন। কিছু একটা যে ঘটেছে তা বোঝা যায়, আর সেদিনই তিনি খবর পেলেন গ্রামে কাক মারার দল এসেছে। কাক মারার দল এখান থেকে 7 গ্রাম দূরে থাকে। তারা সাঁওতাল আদিবাসী। এমন কোনো জীবজন্তু নেই যে তারা মারতে পারে না। শোনা যায় তারা সামান্য বিষ মাখানো তীর দিয়ে বাঘ পর্যন্ত মারতে পারে। কাক মারার দলকে এই গ্রামে নিয়ে এসেছে গ্রামের এই দুজন, রমেন আর হরিহর গোসাই। সঙ্গে সঙ্গে পুরোহিত বুঝতে পারল সেদিন হরিহর গোসাই কেন বলছিল যা করার সে করে নেবে। পুরোহিত মশাইয়ের সাথে হরিহরের দেখা হলো বাড়ির কাছে। পুরোহিত মশাই নিজেই এগিয়ে গিয়ে বললেন, কাজটা কি ঠিক হলো বাবা? শুধু শুধু ওই কাকেদের মারাটা কিন্তু অন্যায় হচ্ছে, বড় পাপ করছো তুমি। হরিহর যেন তৈরিই ছিল পুরোহিত মশাইয়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলার জন্য।
সে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। তার মুখের দিকে তাকিয়ে চমকে উঠলেন তিনি। এই দিনের বেলায় যেন মনে হচ্ছে তার দুটো চোখ জ্বলছে। তার মুখের হাসিটা ঠিক শেয়ালের মতো বলে মনে হচ্ছে। হরিহর বলল, কিন্তু পুরোহিত মশাই, আমি তো কিছুই করিনি। আর কাক মরেছে নাকি? পুরোহিত মশাই যেন হরিহরের কথায় অবাক হয়ে বললেন, কিন্তু গ্রামের লোক যে বলছে গ্রামে কাক মারার দল এসেছে। তুমি আর রমেন নাকি ওই কাক মারার দলকে এখানে ডেকে এনেছ? হরিহর যেন আকাশ থেকে পড়ল। একটা হাত গলার কাছে তুলে এনে বলল, সত্যি বলছি পুরোহিত মশাই, আসলে কি বলুন তো, সকালবেলা গলার সাথে হারমোনিয়ামে বাজানোর একটু অসুবিধা হয়েছিল, তাই ছেলেটার ওপর অত রাগ করে ফেলেছি। কিন্তু আমি না পরে ভেবে দেখলাম, আহারে দুধের শিশু, তাছাড়া ও তো কথাও বলতে পারে না। ও যদি একটু কাকেদের নিয়ে ভালো থাকে, আনন্দ পায়, তাতে ক্ষতি কি? আর আমি বা বাধা দেবার কে? কিন্তু কাকেদের পেছনে হঠাৎ করে কে পড়লো বলুন তো? ওই রমেন লোকটা কিন্তু ভালো নয়। আপনি তো শুনেছেন নিশ্চয়ই ওর কথা। পুরোহিত মশাই রমেনের কথা কিছুই শোনেনি। হরিহর অনেক কথা শুনিয়ে গেল, কিন্তু পুরোহিত মশাই মনে মনে অবাক হলেন। তিনি তাহলে হরিহরের মতো একটা ভালো ছেলেকে খারাপ ভেবেছিলেন। তিনি ভেবেছিলেন এই সব কিছুর পিছনে হরিহর আছে। পুরোহিত মশাই তখনও জানতেন না এই সমস্ত কিছুর শেষ কোথায়। একদিন সকালে দেখা গেল মাত্র হাতে গোনা 7 থেকে 8 টাকা এসেছে কার্তিকের আশেপাশে। কার্তিকের মুখ কেমন যেন বিষণ্ণ, ওর মনে ব্যথা। এগিয়ে গিয়ে তার হাত থেকে বাটিটা নিয়ে নিজেই ভাত ছড়িয়ে দিতে লাগলেন চারপাশে। কাকের দল সেই ভাত খেতে লাগলো। কার্তিক কিন্তু আর দাঁড়ালো না। হাঁটতে হাঁটতে বাড়ির এক পাশে উঠোনে গিয়ে থম মেরে বসে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে নামতে লাগলো। পুরোহিত মশাইয়ের বুকের ভেতরটা হু হু করে উঠল। পুরোহিত মশাই কার্তিককে বুকে জড়িয়ে ধরে বললেন, কাঁদিস না রে বাছা, কাঁদিস না। যারা এই কাজ করেছে তাদেরও শাস্তি হবে, তাদেরও শাস্তি হবে বাছা। কিন্তু হায়, পুরোহিত মশাই কি নিজেও জানতেন আসলে কি হতে চলেছে? এর মাত্র 2 দিন পরে কার্তিককে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। কার্তিকের জন্য বাড়িতে আসা সেই 7-8টা কাকও যেন কোথায় হারিয়ে গেল। সবচেয়ে বড় ব্যথা পেয়েছিলেন পুরোহিত মশাই। একটা অচেনা বোবা কালো ছেলে কোথা থেকে এলো আবার কোথায় গেল তা নিয়ে গ্রামের কারো মাথা ব্যথা রইল না। কিন্তু পুরোহিত মশাই যেন চোখে অন্ধকার দেখলেন। এই শুধু 1 মাসের মধ্যেই কেমন যেন ছেলেটার প্রতি একটা অন্ধ স্নেহ জন্মে গিয়েছিল তার। তাহলে নিজের তো কোনোদিন পরিবার হয়নি, ইচ্ছে করেই তিনি বিয়ে করেননি। অনেক বছর একাই থেকে গেছেন। এই গ্রামের সবাইকে তিনি নিজের বলেই মনে করেন। কিন্তু এই ছেলেটা যেন আরও কাছের হয়ে উঠেছিল। 3 দিন পরে পাশের গ্রামের একটা পুজোর কাজ সেরে পুরোহিত মশাই বাড়িতে ফিরছেন। বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকতে যাবেন এমন সময় তার মনে হলো মাটির পথের এক পাশে অন্ধকারে কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে। অস্পষ্ট অন্ধকার আকাশে কালো মেঘ জমেছে। এমন অবস্থায় ওখানে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটাকে ভালোভাবে দেখতে পেলেন না পুরোহিত মশাই। তিনি একবার গলা তুলে বললেন, কে কে দাঁড়িয়ে আছে ওখানে? কোনো কথা শোনা গেল না। ছায়ামূর্তিটা আরও বেশ কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। সে কিন্তু সামনে এগিয়ে এলো না। এবার কেমন যেন একটু চমকে উঠলেন। আশেপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে এসেছে। না, এটা কেমন ভ্যাপসা গন্ধ তার নাকে এসে লাগছে। তিনি কিছু একটা করতে যাবেন, তার আগেই মনে হলো সেই ছায়ামূর্তি অন্ধকারে কোথায় যেন উধাও হয়ে গেল। আর ঠিক তখনই একটা ডানা ঝাপটানোর শব্দ শুনতে পেলেন তিনি। কিন্তু তার বাড়ির এত কাছে ওভাবে তার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল কে? আর যদি কেউ হয় তাহলে সে কথা বলল না কেন, চলে গেল কেন?
গোটা রাত পুরোহিত মশাই ঘুমোতে পারলেন না। প্রায় শেষ রাতের দিকে হঠাৎই তার মনে হলো তার ঘরের ভেতরে কেউ যেন ঢুকেছে। চোর নাকি? ঘরের একপাশে অল্প দমে হ্যারিকেনটা চলছিল। পুরোহিত মশাই চোখ খুলে মাথাটা তুলে এদিক ওদিক মুখ ঘোরালেন। না, কোথাও কিচ্ছু নেই। উঠে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিতে যাবেন, এমন সময় বাইরে থেকে একটা কাকের ডাক ভেসে এলো। তারপর পুরোহিত মশাইয়ের মনে হলো একটা নয়, যেন অনেকগুলো কাক বাইরে থেকে ডেকে চলেছে। পুরোহিত মশাই অবাক হলেন, এত রাতে তো এভাবে কাক ডাকে না। তাহলে তিনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। চারপাশে ঘুরতে থাকা অন্ধকার শুধু এক পাশেই হারিয়ে অল্প দমে জ্বলছে। যেদিকে চলেছে সেদিকে তাকিয়ে দেখতে দেখতে পুরোহিত মশাইয়ের মনে হলো ঘরের বাতাসটা কেমন যেন হঠাৎ করে ভারী হয়ে উঠেছে। ঠিক সন্ধ্যেবেলা যেমন মনে হয়েছিল তেমনই এইবার। কিন্তু পুরোহিত মশাই ভয় পেলেন, কারণ ঘরের এক পাশের জানালার পাল্লাটা হঠাৎ করেই দমকা হাওয়ায় খুলে গেল। আর সেই খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে চাঁদের অল্প আলোয় দৃশ্যটা যেটা দেখলেন, তাতে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। বাড়ির উঠোনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া মূর্তি, আর সেই ছায়া মূর্তির আশেপাশে উড়ে চলেছে অজস্র কাক। চাঁদের আলো আসার পর কাকেদের ভালোভাবে দেখা যাচ্ছে। এত বড় কাক পুরোহিত মশাই জীবনে এর আগে কখনো দেখেনি। আর শুধু তাই নয়, কাকগুলো বাতাসে উড়তে উড়তে যেভাবে ডেকে চলেছে, অমন ডাক কোনো কাকের হতে পারে না। এমন তীব্র আর কর্কশ স্বরে ডেকে চলেছে বলে তিনি কখনো জানতেনও না। একটা অদ্ভুত আকর্ষণ তাকে বিছানা থেকে তুলে নিয়ে জানালার কাছে দাঁড় করিয়ে দিল যেন। পুরোহিত মশাইয়ের মনে হলো তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তার মাথার উপর আকাশ ধর্মার শব্দে ভেঙে পড়ছে। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে থাকা ছেলেটার ভঙ্গিটা তিনি যেন চিনতে পেরেছেন। হয়তো একটা হাত ছেলেটা সামনের দিকে বাড়িয়ে রয়েছে, সেই হাতের উপরে এসে বসেছে একটা কাক। ছেলেটার কাঁধে একটা কাক এসে বসেছে, একটা কাক সামনে, আর চারপাশে গোল করে কতগুলো কাক ঘুরে চলেছে। ভঙ্গিটাকে তিনি অনেকবার দেখেছেন তার বাড়ির উঠোনের কাছে, দিনের আলোয়। ওভাবে কে দাঁড়িয়ে থাকত? পুরোহিত মশাইয়ের চোখ বেয়ে কান্নার জল নেমে এলো। তিনি জানালার গড়াত ধরে মাথা ঠুকতে লাগলেন গড়াদের উপর, আর তারপর কান্না ভেজা গলায় বলতে লাগলেন, আয় রে আমার অভাগা কার্তিক, তোর কি হয়ে গেল রে কার্তিক রে। পুরোহিত মশাইয়ের অভিজ্ঞ মন ততক্ষণে বুঝতে পেরেছে কার্তিককে কেন খুঁজে পাওয়া যায়নি। কিন্তু চোখের জল মুছে যখন তিনি সামনের দিকে তাকালেন, গোটা উঠোনটা পরিষ্কার। কাকের শব্দগুলো যেন তার মাথার মধ্যে তখনও হয়ে চলেছে। কিন্তু যদি তার ভাবনা সত্যি হয়, তাহলে সে ফিরে এলো কেন? না রে, সত্যি বলছি, বড় অতিষ্ঠ করে তুলেছিল ওই কাকেদের দল। আর ওই বোবা ছেলেটার জন্য, ওর জন্যই তো এই সব কিছু। দিনে দুপুরে কাক নিয়ে এত আদিক্ষেতা আমার বাবু ভালো লাগে না। আর ওই কাকগুলো তো কম বদমাশ নয়। আমার বাড়ির মুরগিগুলোকে যখনই গম খেতে দিই, তখনই বাড়ির ভেতর এসে দানাগুলো খেয়ে নেয়। বলি, তোদের খাওয়ার জন্য কি গমগুলো এনেছি আমি? সে কথা নয়, কিন্তু কাক মারার দলকে গ্রামে কে আনলো বলো তো? আর কানা ঘুষো শুনছি তুমি আর হরিহর গোসাই তো নাকি এনেছো তাদের। আরে আমি আনতে যাবো কেন? আমার কি খেদে কাজ নেই নাকি? ও হরিহর গোসাইয়ার কাজ শুনিসনি? হরিহর তো সকালবেলায় হারমোনিয়াম নিয়ে গলা সাধে, তাতে ওর অসুবিধা হতো। আর ওই কাক মারার দলকে জিজ্ঞাসা কর না, ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা নিজেরাই বলে দেবে। লোকটা সন্দেহের চোখে তাকিয়ে রইল রমেনের দিকে। তাই দেখে গাছতলার বসার জায়গা ছেড়ে উঠতে উঠতে রমেন বলল, আরে আমার কি দায় পড়েছে? ওই কাকের দলকে আমি মারতে যাব? কিন্তু
ছেলেটা কোথায় গেল বলতো? লোকটার চোখের দৃষ্টি আরো সরু হলো। রমেনের দিকে তাকিয়ে সন্দেহ জড়ানো গলায় বলল, গ্রামের লোকেরা কিন্তু অনেকে অনেক কথাই বলে। তোমার কিংবা হরিহর গোসাইয়ের সামনে এসে তো সে কথা বলতে পারে না। সবাই বলে ওই ছেলেটাকে নাকি তোমরাই গায়েব করে দিয়েছো। সব মিথ্যা কথা। আমার তো আর খেতে কাজ নেই, ওই বৌবাকালা ছেলেটাকে নিয়ে আমি বসে থাকবো। কোথায় গেছে কি জানি, নদী জলে ডুবে মরেছে নাকি। একটা কানাঘুষো তো শুনছি ওই 5 গ্রাম দূরে নাকি নদীর ঘাটের কাছে একটা মরা ভেসে উঠেছে। ওই বয়স কত 12-13 মতোই হবে। মুখটা তো একদম চেনা যাচ্ছে না। জলে ফুলে চেপে পুরো সাদা হয়ে গেছে মুখের চামড়া, নাকি গলে গিয়ে মাংস রক্ত বেরিয়ে আসছে বাইরে। রমেন আর দাঁড়ালো না। হঠাৎ করে তার একটা জরুরি কাজ মনে পড়ে গেল, তাই তাড়াতাড়ি বাড়ির পথে পা রাখলো লোকটা। কিন্তু সে রমেনের পথের দিকেই তাকিয়ে রইল। কেমন যেন একটা অদ্ভুত গন্ধ পাচ্ছে সে। এই রমেন আর ওই হরিহর গোসাইকে বিশ্বাস নেই। এমন কোনো কাজ নেই তারা করতে পারে না। কাকমারার দলকে গ্রামে আনা, আস্তে আস্তে শেষ করে ফেলে এমনকি ওই বোবা কার্তিককে পর্যন্ত গায়েব করে দেওয়ার কাজটা ওদের কাছে মোটেই কঠিন ব্যাপার নয়। কিন্তু সেসবের প্রমাণ নেই যে। লোকটা মাথা তুলে আকাশের দিকে তাকালো, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেন যে ভগবান এই শয়তানগুলোর হাতে এত টাকা পয়সা আর ক্ষমতা দেয় সে কথাই তো বুঝি না। জমিদার মশাই নিজেও ওদের কিছু বলার সাহসটা করতে পারেন না। কিন্তু এভাবে চলতে থাকলে তো আর দেখা যাবে না। ভগবান, তুমি কিছু একটা করো। আমি সবই বুঝতে পারছি, কিন্তু এভাবে তো আর কাউকে প্রমাণ ছাড়া কিছুই বলা যায় না। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? তাছাড়া নরহরি গোসাই কিংবা রমেন হালদার দুজনেই কিন্তু বেশ অর্থবান লোক। ওদের এভাবে চটিয়ে গ্রামের লোকরা। আমি দেখেছি আমার কার্তিককে। কার্তিক যে আর বেঁচে নেই সেটাও বুঝতে পেরেছি। কিন্তু কি কপাল দেখুন, সে তো আর কথা বলতে পারতো না, কিছুই বলতে পারে না। চুপচাপ দাঁড়িয়ে থাকে বাড়ির উঠোনে, আর তার চারপাশে ঘুরে বেড়ায় কাকেদের দল। কিন্তু বড় আশ্চর্যের কথা, আমি আশেপাশের লোকেদের জিজ্ঞাসা করেছি, কেউ কিন্তু রাতের বেলা কাকের ডাক শুনতে পাইনি। একমাত্র আমি শুনতে পেয়েছি। তাহলে বুঝুন। জমিদার মশাইয়ের মাথার চুলে সামান্য পাক ধরেছে। তিনি বুঝতে পারলেন পুরোহিত মশাইয়ের মন বড় ব্যথিত হয়েছে। তাই এসব কিছু থেকে বাইরে বের করতে গেলে একটা পুজোর আয়োজন করা দরকার। তাহলে যদি পুরোহিত মশাই মনে মনে শান্তি পান, সেই ব্যবস্থায় জমিদার মশাই করল। কিন্তু কিছুতেই কিছু হলো না। পুরোহিত মশাই যেন দিনে দিনে আরো শুকিয়ে যেতে লাগলেন। রাতের বেলা তিনি খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে কার্তিককে দেখেন। অন্ধকার ছায়ামূর্তির ভেতরে সেই শান্ত নিরীহ সরল মুখের কার্তিককে তিনি খুঁজে নিতে চান যেন। তারপরে ভোরের দিকে ঘুমিয়ে পড়েন। পুরোহিত মশাইয়ের দিনের রোজ নামটা যেন বদলে যেতে লাগলো। তিনি জানালার ধারে বসে বারবার কার্তিকের উদ্দেশ্যে বলতেন, ওদের ক্ষমা করে দে রে, ওদের তুই ক্ষমা করে দে। ওদের কিছু করিস না, বুঝলি? কিছু করিস না কার্তিক বাবা, কথা শোন, ওদের কিছু করিস নে। কিন্তু ভগবানের বোধহয় এমন ইচ্ছে ছিল না। তাই একদিন সকালে যখন পুরোহিত মশাই তার বিছানার ওপরে মৃত অবস্থায় পড়ে রইলেন, সেই দিন রাতে এই গ্রামে নেমে এলো এক চরম অভিশাপ। সেদিন রাতে গ্রামের সকলেই শুনতে পেল একদল কাকেদের চিৎকার। মনে হলো যেন গ্রামের পথ ধরে একদল কাক শূন্যে শরীর ভাসিয়ে এগিয়ে চলেছে, মাথা থেকে ও মাথা পর্যন্ত। নরহরি গোসাই পুরোহিত মশাইয়ের মৃত্যুতে কিন্তু একটু অবাক হননি। আর হবেই বা কেন? নরহরি গোসাই যে সবটা জানতেন।
তার আসল লক্ষ্য ছিল পুরোহিত মশাইয়ের বাড়ির জমিটা হাতানো। তাই পুরোহিত মশাই মরতেই সে দেখতে পেল তার রাস্তা ফাঁকা। এখন জমিদারের সাথে কথাবার্তা বলে বেশ কম দামে যদি জমিটা সে হাতিয়ে নিতে পারে তাহলে গ্রামে তারই নাম বাড়বে। ওই চেষ্টায় সে করতে লাগলো। আসলে 5 গ্রাম দূরে সে যাত্রা দলে এসে অভিনয় করার কথা বলতো, সেটা আসলে ছিল একটা ডাকাতের দল। কোনো বায়না নয়, কোনো কিচ্ছু নয়। নাম হারিয়ে তারা চলে যেত দূর গ্রামের দিকে, আর তারপর সেখানে ডাকাতি করে আবার যাত্রা দলের মানুষ সেজে ফিরে আসতো নিজেদের গ্রামে। সেই যাত্রা দলের কাছেই নরহরি বেশ কিছু টাকা আনতে গেলে টাকা নিয়ে রাতের অন্ধকারে হরিহর গোসাই ফিরে আসছিল গ্রামের বাইরের দিকের পথ ধরে। গ্রামে সবে ঢুকেছে, আর এমন সময় তার মনে হলো পিছন থেকে একটা কাক ডেকে উঠল। কাকের ডাক হরিহর একদম সহ্য করতে পারে না। তার একটা বিশেষ কারণও রয়েছে। একবার কথায় কথায় সেই কারণটা হরিহর রমেনকে বলেছিল। তুমি হয়তো জানো না, কিন্তু আমি কাকদের ভীষণ ভয় পাই। আসলে ছোটবেলায় একবার আমার বড় দাদাকে খাকিদের দল তাড়া করেছিল। বেশি কিছু না, গ্রামের দোকান থেকে কিছু একটা কিনে নিয়ে ও ঘুরতে গিয়েছিল নদীর ধারে। আমিও ছিলাম সেখানে। হঠাৎ করেই কাকেদের দল আমার দাদার উপর ঝাঁপিয়ে পড়ল। দাদার হাত থেকে ওইটা নিতে চাইলো, আর দাদা ভয় পেয়ে নদীর জলে গিয়ে পড়ল। তখন আমি আরও ছোট। নদীর জলে আমার দাদা যে কোথায় তলিয়ে গেল, তারপর থেকেই আমি এই কাক নামটা ভীষণ ভীষণ ভয় করি। আমার ঘেন্না করে কাককে। রাতের অন্ধকারে সেই কাকের ডাক শুনেই হরিহর একটু চমকে উঠেছিল। এদিক ওদিক তাকিয়ে প্রথমে কিছু দেখতে পেল না সে। তারপর আবার হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে লাগলো। পকেটে বেশ কিছু টাকা রয়েছে। একটা সঙ্গে করে আলো আনলে ভালো হতো, কিন্তু আলো যখন নেই তখন এভাবেই যেতে হবে। এইসব ভেবেই সে আবার পা বাড়ালো। রাত গভীর হয়েছে। গ্রামের সবাই গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। হরিহর এক পা করে সামনে এগিয়ে যায়, আর তার মনে হয় তার পিছু পিছু কেউ যেন এক পা করে এগিয়ে আসছে। হরিহর সাধারণ মানুষ নয়, সে ডাকাতের দলের। তার কোমরের কাছে সব সময় গোঁজা থাকে একটা লম্বা ছুরি। বিপদ বুঝে হরিহর কোমরের কাছে সেই ছুরিটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। তারপর পিছনের দিকে ঘুরে ছুরিটা বার করতে যাবে, দেখল কেউ কোথাও নেই। অবাক হলেও নিজেকে সামলে নিয়ে চলেছে। মনে হয় মনের ভুল। আবার 2 পায়ে গিয়েছে সেই কাকের ডাক। এবার দেখতে পেল হরিহর, সে যেই পথে এগিয়ে যাচ্ছে সেই পথে সামনের দিকের পথের ঠিক মাঝখানে কাকটা দাঁড়িয়ে রয়েছে। চারপাশটা ফটফট করছে সেই চাঁদের আলোয়। কাকটা এদিক ওদিক তাকাচ্ছে, আর মাঝে মাঝে নিজের ডানা দুটো তুলে ঝাপটাচ্ছে। একটা ঘৃণা আর ভয়ে হরিহরের মনটা পরিপূর্ণ হয়ে গেল। সে কোমর থেকে ছুরিটা বার করে হিস হিস করে বলল, এই তুই বেঁচে গেছিস তাই না? হ্যাঁ, গ্রামের লোকেদের জন্য কাক মারার দলকে ভাগিয়ে দিতে হলো, না হলে আমি এই গোটা গ্রামকে না কাক শূন্য করে ছাড়তাম। তারপরেই হরিহরের মুখে দেখা গেল একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি। ঠিক শিয়ালের মতো খ্যাক খ্যাক করে হাসতে হাসতে সে 2 পা সামনের দিকে এগিয়ে গেল। তারপর হাতের ছুরিটা শক্ত করে এগিয়ে গিয়ে সেই কাকটার গায়ে বেঁধিয়ে দিতে যাবে, এমন সময় কাকটা উড়ে গেল। কাকের গায়ে আঘাত করা এত সহজ ব্যাপার নয়, হরিহর সেটা জানত। কিন্তু মুহূর্তের জন্য মনে হলো তাই সে কেমন যেন ঘোরের মধ্যে চলে গিয়েছে। পিছনের দিকে ঘুরতেই আরও একটা দৃশ্য দেখতে পেল। এবারে একটা নয়, যেন অনেকগুলো কাক তার পেছনের দিকে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আর সেই কাকেদের ঠিক নিচে মাটির পথটা ধরে কি যেন হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে আসছে। তাদের দিকে, তার পেছনের দিকে গিয়ে পড়েছে হরিহরের চোখ। সেই চোখ মুচকে কপালের কাছে হাত রেখে তাকে দেখার চেষ্টা করল। তার বাঁ হাতে ছুরিটা চাঁদের আলোয় ঝকঝক করে উঠল। কে তুই? সত্যি করে বল, তুই কে? এই
এগোবি না, একদম এগোবি না। কিন্তু সেই ছায়া মূর্তি যেন তার কথাকে গ্রাহ্যই করল না। ধীর পায়ে হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে আসতে লাগলো। হরিহরের মাথায় রাগ চড়ে গেল। বাঁ হাতের মুঠোয় ওই ছুরিটা শক্ত করে ধরে চেপে ধরল সে। কাকেদের দল হঠাৎ করে ছিটকে যেন নেমে আসতে লাগলো হরিহরের দিকে। হরিহর ছুরি তুলল। একটা কাক তার ঠিক কপালের মাঝখানে ঠোক্কর দিতে যাবে, এমন সময় হরিহর ছুরি দিয়ে আঘাত করলো সেই কাকটাকে। হরিহর ভেবেছিল ছুরির আঘাতে কাকটার শরীরটা মাটিতে এসে পড়বে, কিন্তু অবাক কাণ্ড। আর সেই কাণ্ডটা দেখে হরিহরের পা থেকে মাথা পর্যন্ত যেন ঠান্ডা হয়ে গেল। চাঁদের আলোয় হরিহর স্পষ্ট দেখেছে হাতের ধারালো ছুরিটা কাকটার গলার কাছ দিয়ে যেন কাকটার শরীর ভেদ করে উল্টো দিকে বেরিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে কাকটা ছিটকে এসে পড়ল হরিহর গোসাইয়ের কপালের মাঝখানে। তার ধারালো ঠান্ডা শীতল ঠোঁট কপালের মাঝখানে। ঠিক তাই হরিহর কেমন যেন একবার কেঁপে উঠল। আর তখনই বুঝতে পারল কাকের দুটো ধারালো ঠোঁট তার কপালে ঠিক মাঝখান থেকে মাংস তুলে নিয়েছে। হরিহর গোসাই এবার ভয় পেল। যাকে ছুরি দিয়ে আঘাত করা যায় না তাকে তো ভয় পাওয়ারই কথা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হরিহর পালাবার চেষ্টা করলো, আর তখনই বুঝতে পারল কাকেদের দল তার শরীরে ঝাঁপিয়ে পড়ে একটু একটু করে মাংস তুলে নিচ্ছে তার। সেই ছায়া মূর্তিটার মধ্যে কিন্তু কোনো তাড়াহুড়ো নেই। সে আস্তে আস্তে হেঁটে আসছে হরিহরের দিকে। চারপাশের চাঁদের উজ্জ্বল আলোটাও কেমন করে অন্ধকারের চোখে। গ্রামের পথে পামচকে ছিটকে গিয়ে পড়ল মাটিতে। আর ওখানে কে এগিয়ে গেলে নিজের বাড়িতে পৌঁছানো যেত, কিন্তু সেটা বোধহয় এখন আর সম্ভব নয়। চিৎকার করতে লাগলো সে, বাঁচাও, বাঁচাও, কে আছো, আমায় বাঁচাও। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে হরিহরের চিৎকার গিয়ে পৌঁছল না গ্রামের লোকেদের কান পর্যন্ত। আশপাশটা কাকেদের ভয়াবহ চিৎকারে ভরে উঠল। আর সেই চিৎকারের মধ্যে হারিয়ে যেতে লাগলো হরিহরের কাতর আরতি। হরিহর বুঝতে পারল সেই ছায়া মূর্তিটা একদম তার কাছে এসে দাঁড়িয়েছে। ঠিক তখনই চাঁদের আলোয় সেই মুখটা দেখতে পেল সে। কিন্তু ওটা কি? ওটা কোনো মানুষের মুখ হতে পারে না। এমন বিভৎস ভয়ঙ্কর মুখ কারোর হয় নাকি? ভয়ে কাঁপতে কাঁপতে হরিহরের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে আসতে চাইল, কিন্তু করতে পারল না। আর মনে হলো ওই ভয়ঙ্কর ছায়ামূর্তি, যার মুখটা আরো ভয়ঙ্কর, তাকে যেন সে চিনতে পেরেছে। ওই মাংস ঠেলে বেরিয়ে আসা রক্তাক্ত মুখের ভেতরে দুটো উজ্জ্বল লাল রঙের চোখ যেন তার দিকে তাকিয়ে দেখছে। আর ওই চোখ দুটোর দৃষ্টি সে যেন এর আগেও দেখেছে। চিৎকার করে কিছু একটা বলতে যাবে, তার আগেই একটা কাক উড়ে এসে তার দুটো ধারালো ঠোঁট ঢুকিয়ে দিল হরিহরের চোখের ভেতর। একটা প্রবল চিৎকার বেরিয়ে এলো। তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো তার চোখের শূন্য কুটোর থেকে। সে রক্ত ভেসে এলো তার ঠোঁটের কাছে। হরিহর চিৎকার করে কিছু একটা বলতে যাবে, তার আগেই আরো একটা ব্যাপার ঘটে গেল। আরো একটা কাক যেন ছুটে এসে তারা অন্য চোখের ভিতর নিজের ঠোঁট ঢুকিয়ে দিয়ে বার করে আনলেও তার আরো একটা চোখ। কিন্তু এরপর যেটা হলো তার জন্য বোধহয় হরিহর নিজেও প্রস্তুত ছিল না। দুটো কাকের লম্বা লম্বা ঠোঁট তার সেই শূন্য চোখের গহ্বরের ভেতর ঢুকে তার মাথার ভেতরটা যেন ঠুকরে ঠুকরে রক্তাক্ত করে দিতে চাইল। প্রবল যন্ত্রণায় যখন ছটফট করে চলেছে হরিহর, ঠিক তখনই বাকি কাকগুলো এসে ঝাঁপিয়ে পড়ল তার গায়ের উপর। সেই ছায়ামূর্তির মুখে কিন্তু একটাও কথা ফুটল না। সে চুপ করে দাঁড়িয়ে দেখল সমস্ত কিছু। তারপর এক সময় যখন বুঝতে পারল হরিহরের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেছে, তখন সে হাঁটতে হাঁটতে পিছনের পথ ধরল। গ্রামের সবাই কিন্তু এবার বেশ নড়ে চড়ে বসেছিল। হরিহরকে পথের মাঝে ওভাবে পড়ে থাকতে দেখে লোকে ভয় তো পেয়েছিল, তার চেয়েও বেশি ভয় পেয়েছিল তার দুটো শূন্য চোখের কোঠর থেকে যখন থকথকে লাল কালো ঘিলু বেরিয়ে এসেছে
দেখলো তখন গ্রামের মেয়ে মানুষ আর বাচ্চারা সে দৃশ্য দেখতে পারল না। অতি সাহসী লোক সে দৃশ্য দেখে কেঁপে উঠেছিল। কেউ একজন বলল, আরে না না, এভাবে তো আর ছেলে পেলে নিয়ে গ্রামে থাকা যাবে না, এর একটা বিহিত করতে হবে। এমনভাবে হরিহর কাল মরল, যদি এবার আমাদের পালা আসে পরদিন। আরে রাতের বেলা কাকে ডাকে ওভাবে, সে কথা তো আগে শুনিনি। পুরোহিত মশাই মরার পর থেকেই তো এসব শুরু হয়ে গেছে গো। কিন্তু ব্যাপারটা এবার জমিদার মশাইকে জানাতেই হবে। গ্রামের লোকেদের মধ্যে গুঞ্জন শুরু হলো। সবাই নিজেদের মতন ব্যাপারটা ভাবতে লাগলো বটে, কিন্তু এই গোটা ঘটনায় একজন বেশ ভয় পেয়েছিল। কাকমারার দলকে গ্রামে যে ডেকে এনেছিল, সে আসলে গ্রামেরই দুজনের কথায় সে কাকমারার দলকে খুঁজে খুঁজে এই গ্রামে ডেকে এনেছিল। আর কারো মনে হয়েছিল যে কাকের ডাক রাতের অন্ধকারে শোনা যায়, তারা তাই কেউ বেঁচে নেই। ভয়ে ভয়ে গ্রাম থেকে পালাবার সিদ্ধান্ত নিল, কিন্তু দিনের আলোতে তো সে কাজ করা সম্ভব নয়। তাই সে বেছে বেছে সন্ধেবেলা বেরিয়ে পড়ল বাড়ি থেকে। রাত হবার আগেই 2 গ্রাম পেরিয়ে সে তার চেনা বন্ধুর বাড়িতে আশ্রয় নেবে বলে এগিয়ে যাচ্ছিল। আকাশে সেদিন চাঁদটা বাঁকাভাবে এদিক ওদিকে আলো ছড়িয়ে দিচ্ছে। হরিহর গোসাই মারা গেছে প্রায় দিন কতক হয়ে গেছে। এর মধ্যে আর গ্রামে তেমন কিছু হয়নি। বড় আশ্চর্যভাবে গ্রামের পথে আর কাকেদের ডাক কেউ শুনতে পায়নি। নিতাই দোলকি চালেই হেঁটে চলেছিল। গ্রাম থেকে এত দূরে এসে পড়েছে সে, আর তার কোনো চিন্তা নেই। কাঁধের সঙ্গে ঝুলিয়ে রাখা কাপড়ের পোটলাটা একবার ভালো করে তুলে নিয়ে মনে মনে বলল, আরে টাকার জন্যই তো দুজনের কথাতে কাকমারার দলটাকে আমি গ্রামে নিয়ে এসেছিলাম। আর তারপর যে ছেলেটাও মারা গেল, এই কথাটাকেও সবার কাছে চেপেই গেছিলাম। কিন্তু ভগবান বোধহয় আমাকে আর ক্ষমা করবে না। এই গ্রামেতে আর নয়, এই কুসুমপুরে আর কোনো দিনও নয়। যত দ্রুত সম্ভব সে পালিয়ে গেল। আকাশের একটা ঠান্ডা হাওয়া এসে তার গায়ে যতবারই ঝাপটা দিচ্ছিল, ততবারই সে বুঝতে পারছিল বৃষ্টি হবে। কিন্তু এত তাড়াতাড়ি যে বৃষ্টি নামবে সেটা সে ভাবেনি। বৃষ্টির বড় বড় ফোঁটা তার গায়ে এসে পড়তেই সে একটা গাছের তলায় আশ্রয় নিল। কাপড়ের পুঁটলিটা কোনো রকমে মাথার উপর দিয়ে যেন নিজের উপর রাগ করেই বলল, দূর তাড়াতাড়ি বেরোলেই বোধহয় ভালো হতো। এই এখন একটু পরেই আবার রাত হয়ে আসবে, সন্ধ্যা তো নেমেই গেছে। বন্ধুর বাড়িটাতে পৌঁছাতে পারলে হয়। ওখানে কে রে? ওখানে কে? কথা বলতে বলতে নিতাই দেখতে পেয়েছে তার পাশের আরও একটা গাছের তলায় কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়ে প্রশ্নটা করলেও সেই ছায়ামূর্তি কিন্তু কোনো উত্তর দেয়নি। ও, তুমিও বুঝি আমার মতো বৃষ্টিতে এখানে আশ্রয় নিয়েছো? মূর্তি নিতাইয়ের থেকে বেশি দূরে নয়। অন্ধকারে সেও মাথা নাড়ালো, কিন্তু মুখে কোনো কথা বলল না। নিতাই এবার খানিকটা স্বস্তি পেল। সে ভাবলে তাহলে পথে একজনকে পাওয়া গেল। সে কোমরের খুঁট থেকে সেই ঝড় বৃষ্টির মধ্যেই একটা বিড়ি বার করল। তারপর অদ্ভুত কায়দায় দেশলাইয়ের একটা কাঠিতেই সেই বিড়ি ধরিয়ে ফেলল। বলল, এভাবে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো? বলছি একটা বিড়ি খাবে নাকি? ছায়ামূর্তি এবার মাথা নাড়িয়ে না বলল। নিতাই দুটো টান দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আরে তুমি কথা বলছো না কেন গো? কি হয়েছে তোমার? আরে এখানে একা একা আটকা পড়লে কি করে তুমি? ছায়ামূর্তি কিন্তু তাও কিছু বলল না। নিজের একটা হাত তুলে সামনের ফাঁকা মাঠের দিকে দেখালো বলে মনে হলো নিতাইয়ের। নিতাই সেই ঝড় বৃষ্টির মধ্যে সামনের মাঠের দিকে তাকালো, কিন্তু কোথাও তো কিছু নেই। বৃষ্টিতে ভালোভাবে কিছুই বোঝা যায় না। তারপরেই তার মনে হলো, না, কিছু নেই নয়, হয়তো আধো অন্ধকারে পাখির মতো কি যেন ডানা ঝাঁপিয়ে এগিয়ে আসে ওর দিকেই। ব্যাপারটা অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলো সে। আর তারপরেই শুনতে পেল সেই রক্ত জল করা কাকেদের ডাক। তার ডাক শুনে চৌকিতে নিতাই তাকালো সেই গাছের তলায়। কিন্তু হায়, গাছের তলা চেয়ে একেবারে শূন্য। এখানে যে একটু আগে সেই ছায়ামূর্তি দাঁড়িয়েছিল
সে কোথায় গেল? নিতাই এদিক ওদিক তাকাতে যাবে, ঠিক তখনই তার মনে হলো তার ঘাড়ের কাছে কি যেন একটা ঠান্ডা মতো এসে পড়েছে। ভয়ে আতঙ্কে তার একপাশে ধরে রাখা তার সেই পুঁটলিটা মাটিতে খসে পড়ল। কোনো রকমে নিজের মাথাটা ঘুরিয়ে পিছনের দিকে তাকাতেই নিতাইয়ের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। তার ঠিক ঘাড়ের কাছে এসে পড়েছে একটা মুখ, কিন্তু ওটাকে কি বলা যায়? দুটো লাল জলজলে চোখ আর একটা বীভৎস পচা গন্ধ। আর শুধু তাই নয়, সেই মুখটার রক্ত মাংস যেন ধকধকে হয়ে বাইরে বেরিয়ে এসেছে। আধো অন্ধকার হলেও ঠিক যেই মুহূর্তে নিতাই পেছনে ঘুরেছিল তখনই আকাশে একবার বাজ পড়েছিল। সেই বাজের আলোয় নিতাই দেখতে পেয়েছিল তার রক্ত মাংসের ভেতর থেকে যেন পোকা কিলবিল করছে। আর সহ্য করতে পারেনি নিতাই, দৌড়াতে শুরু করেছিল সেই বৃষ্টির মধ্যেই, ভেজা পথ ধরে। কিন্তু বন্ধুর বাড়িতে আর সেই রাতে পৌঁছতে পারেনি। পরদিন সকালে আশেপাশের গ্রামের লোক একটা অজানা বছর 24-এর ছেলেকে গ্রামের মাটির রাস্তায় কাদা জলের মধ্যে পড়ে থাকতে দেখেছিল। তার দুটো চোখ যেন কে খুবলে নিয়েছে। নিতাইয়ের মৃত্যুর খবরটা গ্রামের লোকেরা জানতে পারেনি, কিন্তু হরিহর গোসাই এরপর যখন রমেন রাতে অন্ধকারে বাড়ি ফেরার সময় মারা গেল, আর তার দুটো চোখও যখন কেউ খুবলে বার করে নিয়েছে, তখন জমিদার মশাইয়ের টনক নড়ল। জমিদার মশাই পাশের গ্রামের এক ওঝাকে ডেকে আনল। গ্রামে ওঝা সমস্ত দেখে শুনে গোটা গ্রাম ঘুরল। গোটা কুসুমপুর ঘুরে কুসুমপুরের নদীর ধারের একটা ঘাটের কাছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আশেপাশের বাতাসে কি যেন একটা শুকল। একটা সবুজ রঙের লেবুর মতো কিছু একটা বার করে তারপর মাটিতে রাখল। গোটা গ্রামের মধ্যে সেই নদীর ঘাট, পুরোহিত মশাইয়ের পরিত্যক্ত বাড়ি আর নরহরি গোসাই এবং রমেন হালদারের মৃত্যুর জায়গাগুলো ঘুরে বেড়ালো ওঝা। তারপর বলল, এই গ্রামে বড় কিছু একটা হয়েছে। এমন কিছু একটা হয়েছে যা অতি সহজ ব্যাপার নয়। কেউ খুব কষ্ট পেয়ে মরেছে, আর তারা তাদের প্রতিশোধ নিতে ফিরে এসেছে। এই গ্রামের 4 জন মারা গেছে সেই আত্মার হাতে। কিন্তু কিন্তু সাধু বাবা, 4 জন কেন? আমরা তো 2টো মৃতদেহ পেয়েছি। ওঝা অদ্ভুতভাবে হাসল। তারপর বলল, একজন মরেছে ওই 2 গ্রাম দূরে, আর একজন মরেছে ওই পুরোহিতের বাড়িতে। পুরোহিত নিজে। ওঝার কথায় এবার সবাই অবাক হয়ে গেল। পুরোহিত নিজে মরেছে ওই আত্মার হাতে, কিন্তু ওই আত্মা কে? ওই আত্মা আসলে পুরোহিত মশাইয়ের বাড়িতে যে ছেলেটি এসেছিল তার আত্মা। ওই বোবা ছেলেটি মারা গেছে নদীর জলে ডুবে। তাকে কেউ নদীর জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আর তার আগে এই গ্রামের যতগুলো কাক মরেছিল তাদের সবার আত্মা ফিরে এসেছিল ওই ছেলেটির আত্মার টানে। তারপর সে তার প্রতিশোধ নিয়েছে 3 জনকে মেরে। তবে পুরোহিত মশাইকে বোধহয় সে নিজে মারতে চায়নি। বড্ড দুঃখ পেয়েছিল ওই ছেলেটির মৃত্যুতে, আর সেই দুঃখ পেয়েই সে দুর্বল হয়ে যায়। তাছাড়া শরীর বোধহয় অসুস্থ ছিল, তাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। আর এই গ্রামে আর কারোর ক্ষতি হবে বলে মনে হয় না। তবে তবে ওই ছেলেটির নামে তোমাদের কাজ করতে হবে। ওই ছেলেটির নাম এবং যে কাকেদের ওভাবে নিষ্ঠুরভাবে মারা হয়েছে তাদের সবার উদ্দেশ্যে শান্তি কামনা করতে হবে। আমরা মনে করি শুধু মানুষের মৃত্যুর পরে মানুষের আত্মায় ফিরে আসতে পারে, কিন্তু তা নয়। এই দুনিয়ার বুকে জন্ম নেওয়ার সমস্ত প্রাণের আত্মা রয়েছে। সমস্ত কিছুই মৃত্যুর পরে আবার ফিরে আসতে পারে। সামান্য সামান্য কাক থেকে শুরু করে উচ্চ স্তরের মানুষ পর্যন্ত সবার আত্মা ফিরে আসে।
গ্রামের লোকেরা সমস্তটাই বুঝতে পারল, জমিদার মশাইও বুঝতে পেরেছিলেন। তাই পুরোহিত মশাই এবং সেই বোবা ছেলে কার্তিকের অন্তিম কাজ জমিদার মশাই করলেন নদীর কাছে, ঠিক সেই জায়গায় যেখানে জলে ডুবে গিয়েছিল কার্তিক। ওঝা দিন সাথে গ্রামে রইল, নতুন করে আর কিছু ঘটল না। দেখতে দেখতে কুসুমপুর আগের মতোই হয়ে গেল। কুসুমপুর গ্রামে আর রাতের অন্ধকারে কাকের ডাকার কেউ শুনতে পেত না। গ্রামের বুকে যে অভিশাপের ছায়া নেমে এসেছিল, যে ভয় ছড়িয়ে পড়েছিল, সেটাও যেন আগের মতো হয়ে গেল। তবে এই সমস্ত কিছুর মধ্যে একটা ব্যাপার কিন্তু হতো। গভীর কোনো ঝড় বৃষ্টির রাতে যদি কেউ পুরোহিত মশাইয়ের বাড়ির সামনে দিয়ে যেত, তাহলে সে শুনতে পেত কাকের ডাক। যেন মনে হতো পুরোহিত মশাইয়ের বাড়ির উঠোন থেকে অনেকগুলো কাক একসাথে ডেকে উঠছে। অতি উৎসাহী সাহসী কেউ যদি পুরোহিত মশাইয়ের বাড়ির উঠোনে উঁকি মেরে দেখত, তাহলে দেখতে পেত আরও এক চরম দৃশ্য। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া মূর্তি, তার একটা হাত সামনের দিকে তোলা, সেই হাতের উপর দাঁড়িয়ে রয়েছে একটা বড় সড়ো কাক, তার অন্য কাঁধেও রয়েছে একটা কাক, আর বাকি কাকগুলো তার চারপাশে চক্রাকারে পাক খেয়ে মাঝে মাঝে উঠে যাচ্ছে উপর দিকে, আবার মাঝে মাঝে নেমে আসে। তবে গ্রামের লোকেরা যে কথাটা জানতো না, সেটা হলো এই ঘটনার প্রায় দিন 7 মধ্যেই যে কাক মারার দলের 4 জন গ্রামে এসেছিল কাকেদের মারতে, তারা 4 জনও বড় অদ্ভুতভাবে মারা গিয়েছিল। কিন্তু 5 গ্রাম দূরে ছিল বলে সেই কথা কুসুমপুরের কেউ জানতে পারেনি। 4 জনের মৃত্যু হয়েছিল একইভাবে। রাতের অন্ধকারে তাদের দুটো চোখ কেউ যেন উপরে তুলে নিয়েছিল। সপ্তাহ 2 পরে ওঝা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু গ্রামের 2-1 জন দেখেছে ওঝা ওই নদীর ঘাটের কাছে দাঁড়িয়ে কার সঙ্গে যেন কথা বলতো, কিন্তু আশেপাশে কেউ ছিল না। যখন ওঝা ওখানে দাঁড়িয়ে কথা বলতো, তখন আশেপাশে ঘুরে বেড়াতো একটা কাক। কিন্তু সেই ওঝা চলে যাওয়ার সময় জমিদারকে বলেছিল, এই গ্রামের উপর তার নজর সব সময় থাকবে জমিদার মশাই। যখনই গ্রামে কিছু হবে, তখন সে আবার ফিরে আসবে। গ্রামকে যে সে বড় ভালোবাসে, তাই দেখবেন এই গ্রামে যেন কারোর কোনো বিপদ না হয়। তিনি অবাক হয়েছিলেন, কিন্তু ওঝা তাকে আর কোনো কথা বলার সময় না দিয়ে ফিরে গিয়েছিল নিজের বাড়িতে।